হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে অন্ত কলেজের যে পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আগের দুটো ভিডিওতে আমি কনভেনশনাল টাইপের এমসি কোশ্চেনগুলো সলভ করেছি। তার আজকে শুরু করব 357 পাতায় এসএনতে বইয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে কোশ্চেনগুলো আছে। এখানে মোট 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন আজ আমরা সলভ করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রথম যে কোশ্চেনটা আছে 1 নম্বরে, সেটা কি বলেছে? একটা বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে, যেখানে এস সমান দেওয়া আছে 80 - 10 টি স্কোয়ার। টি ইকুয়ালস টু 2 সময়ে বলটির বেগ কত হবে সেটা বের করতে হবে। এখানে 4টে অপশান আছে। এই কোশ্চেনগুলো খুব ইজি কোশ্চেন, একবার করে ডেরিভেটিভ করে দিলে এগুলো হয়ে যায়। তাহলে এখানে যে পার্টিকেলটা, এখানে বলটা টি সেকেন্ড সময় এস ফুট দূরত্ব অতিক্রম করেছে, যেখানে এসটা পরিচয়টা দিয়ে দিয়েছে যে এস ইকুয়ালস টু কত 80 - 10 টি স্কোয়ার। তাহলে সরণটা এরকমভাবে আর দেওয়া আছে। তাহলে এসকে যদি আমরা টি এর সঙ্গে একবার ডেরিভেটিভ করি তাহলে কী পাবো? তার বেগটা পেয়ে যাব। তাহলে একে ডেরিভেটিভ করলে কত হবে? 8টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, টি এর ডেরিভেটিভ হবে 1 - 10টা কনস্ট্যান্ট বাইরে থাকবে, টি স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যাবে 2t। তাহলে ডিএস ডিটিটা কি? এসটা ছিল সরণ, তাকে একবার ডেরিভেটিভ করেছি, তাহলে তার বেগটা পেয়ে যাব। সেখানে এবার চেয়েছি যে টি ইকুয়ালস টু 2 সময় বলটার বেগটা কত হবে। তাহলে ডিএস ডিটি অ্যাট টি ইকুয়ালস টু কত 2, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড বা সেকেন্ড কিছু বলেনি, সেকেন্ডই হবে টাইমটা। সেটা কত হয়ে যাবে? 8 - 10 দুগুণে কত 20 ইন্টু টি আছে। দরকার হলে এইটা আমি একবার লিখে দিচ্ছি, 8 - 10 দুগুণে 20 টি। তা টি এর জায়গায় কত বসাবো 2, তাহলে 8 - 20 দুগুণে 40, তার মানে কত হলো -32। এত কত হয়ে যাবে? ডিএসডি এত ফুট পার সেকেন্ড, এত ফুট পার সেকেন্ড। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি এরটা, -32 ফুট পার সেকেন্ড। তাহলে এর অ্যান্সার হলো অপশান সি এরটা। তাহলে এটা হয়ে গেল। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখি কী আছে। 2 নম্বর কোশ্চেনের একই রকমভাবে এস দেওয়া আছে। কোনো একটা পার্টিকেল যেটা মুভ করছে তার সরণ এসটাকে দেওয়া আছে টি/রুটের ভেতরে t+1। দেখবো যে টি ইকুয়ালস টু 3-তে এসের টি এর সাপেক্ষে পরিবর্তনের হারটা বের করতে হবে, অর্থাৎ ডিএস ডিটিটাই বের করতে হবে। তাহলে আমি এটা ডান দিকে করে দিচ্ছি 2 নম্বরটা। এটাও খুবই সহজ অঙ্ক। এস ইকুয়ালস টু দেওয়া আছে টি/রুটের ভেতরে t+1, টি/রুটের ভেতরে t+1। তাহলে কী করতে হবে? তাহলে টি এর সাপেক্ষে পরিবর্তন হার মানে ডিএস/ডিটি করতে হবে, বা ডিএস ডিটি। তাহলে ডিএস ডিটি সমান কী করতে হবে? ডি ডিটি অফ এই যেটা আছে এইটার একবার ডেরিভেটিভ করতে হবে। এবার এটা কী আছে? দুটো ফাংশনের ভাগাকার আছে, উপরে একটা নিচে একটা। ভাগের সূত্র কি? হরের স্কোয়ার নিচে হবে, তাহলে t+1টা হরে ছিল, হরের স্কোয়ার উপরে হয় হর ইন্টু লবের ডেরিভেটিভ, হর ইন্টু ডিডিটি অফ লব, লব কত আছে টি, মাইনাস লব ইন্টু লব থাকলো টি, ডিডিটি অফ কি হর কত আছে 2/t+1। এবার এটাকে সিম্পলিফাই করলেই হয়ে যাবে। তাহলে t+1টা বাইরে যেমন থাকলো, টি এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 মাইনাস টিটা কনস্ট্যান্ট বাইরে আছে, বাইরেই থাকবে। এইটা ডেরিভেটিভ কত হবে? রুট এক্সের ডেরিভেটিভ কী হয়? রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2√x। এইটা আমরা একবারে মুখস্থ করে নেবো, কারণ এটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বারবার কাজে লাগবে ক্লাস 12 অবধি। রুট এক্সের ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে এখানে এটাকে যদি আমরা রুট এক্স হিসাবে কল্পনা করি, এর ডেরিভেটিভ কত হবে? 1/2√x, মানে ভেতরে ওইটাই। এবার ভেতরে তো শুধু এক্স নাই, t+1 আছে, এই t+1টাকেও একবার ডেরিভেটিভ করতে হয়। যদিও t+1কে ডেরিভেটিভ করলে 1-এর ডেরিভেটিভ 0 আর টির ডেরিভেটিভ 1 হবে। এবার একটা লিখলেও হবে, না লিখলেও হবে। আর এটা স্কোয়ার করে দিলে কী হবে? রুটটা পালিয়ে যাবে। তাহলে কী পড়ে থাকলো? এইটাই থাক। এবার আমি ডাইরেক্ট মানটা এখানে বসিয়ে দিই। কত আছে? t = 3। তাহলে ডিএস ডিটি অ্যাট t = 3 কত হবে? 3 + 1 √4 মানে হচ্ছে 2 ইন্টু 1, টি এর জায়গায় 4, টি এর জায়গায় হচ্ছে 3, আর এটা হলো 1/3 + 1 4, এটা হয়ে গেল। এটা 1 গুণ, আর এটা হলো 3 + 1, 3 + 1 মানে একবারে করে দিই 4। তাহলে √4 মানে এটা 2 মাইনাস এটা হয়ে যাবে কত? উপরে 3, এটা হয়ে যাবে 2 2 4, আর নিচে হয়ে গেল 4। তাহলে এখানে 4টা বাইরে এখানে নিচে থাকলো। এইটা 4টা যদি লস হয়, 4 2 8, 8 থেকে 3 বাদ দিলে যাবে 5, তাহলে এটা হয়ে যাবে 5-এর 4। ফার্স্ট ইন্টু লাস্ট করলে 5-এর সাথে 1 গুণ, 4-এর সাথে 4 গুণ, তার মানে 5/16। 5/16 কোথায় আছে? 5/16 আছে অপশান এতে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল অপশান এরটা। তাহলে 2-এর দাগের উত্তর হলো অপশান এ। দুটো কোশ্চেন হয়ে গেল। এরপরে 3-এর কোশ্চেনটা আশা করি এখানে হয়ে যাবে। আমি যদি না হয় মুছে দিচ্ছি, তারপরে আমি পরে করছি।
ডাস্টারটা কোথায় গেল, মুছে দিই, তাহলে জায়গাটা স্পেসটা বেশি পাওয়া যাবে। এরপরে 3 নম্বর কোশ্চেনটা কী আছে, তাপ প্রয়োগের ফলে একটা বৃত্তাকার ধাতব পাত্রের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.022 সেমি 0.002 সেমি বৃদ্ধি পায়। যখন ব্যাসার্ধ 14 সেমি তখন পাতের ক্ষেত্রফল ড্যাশ হারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে একটা বৃত্তাকার পাত আছে, বৃত্তাকার পাত, সেটা কী বলছে, ধাতব পাত যার ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.002 হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাসার্ধটাকে আমি আর ধরে নেবো, বেশি কিছু লিখছি না, এমসি কোশ্চেন, ব্যাসার্ধটা আর। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি হার ডিআর ডিটি কত, এটা কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে, ডিআর ডিটি কত 0.002। এবার বের করতে হবে যে ব্যাসার্ধ যখন 14 তখন তার পাতের ক্ষেত্রফল বৃদ্ধির হারটা কত সেটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার পাত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হয়, পাই আর স্কোয়ার। তাহলে কী করতে হবে, এখানে ডি এ ডিটি টাইমের রেসপেক্টে এ চেঞ্জ, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন। তা টি এর সাথে ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে ডি ডিটি অফ কত, পাই আর স্কোয়ার। কিন্তু ভেতরে ফাংশনটা আর এর আছে, তাহলে এখানে জোর করে আমাকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে পাই আর স্কোয়ার। এখানে ডি আর বেশি নিলাম, ওপরে গুণ করে দিলাম, আর ডিটা নিচে ছিল নিচেই থাকলো। এই ব্যালেন্সটা করতে হবে, ব্যালেন্সটা একবারও করা যায়, যখন তোমরা প্র্যাকটিস করতে হতে যখন অনেকবার করবে তখন এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে পাইটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, আর এখানে আর স্কোয়ার ডেরিভেটিভ হবে 2r, আর ডি আর ডিটি, ডি আর ডিটি এইটাকে লিখতে পারি 2 পাই আর ইন্টু ডি আর ডিটি। ডি আর ডিটির মানটা এখানে দেওয়াই আছে, এখানে একদম বসিয়ে দিলাম। এখন বসাবো না, একবারে বসাবো, তাহলে ডি আর ডিটি। এবার এখন দুটোকে একবার বসাবো, আর এর মানটাও বসাবো, আবার ডি আর ডিটি মান দুটো মানে একসাথে বসাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আর এর মানটা কত বসাতে হবে, আর এর মানটা কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে 14, তাহলে আর এর মানটা এখানে 14 বসিয়ে দিলাম। আর ডি আর ডিটির মানটা কত, ডি আর ডিটি 0.02 বসিয়ে পাই, তাহলে কত হবে, অথবা ডি এ ডিটি সমান হবে 2 পাই কনস্ট্যান্ট, আর এর মানটা কত 14, এটা ডি আর ডিটি 0.002। তাহলে এখানে কত হলো, পায়ের মানটা বসিয়ে দিই 22/7 ইন্টু 14 ইন্টু 0.002, 7 2 14, 22 4 88, তাহলে 88 ইন্টু 0.002। তাহলে এখানে 8 দুগুণে 16, হাত তাহলে 1, 8 দুগুণে 16 1 17, করাকে দশমিক ভাবে 3 ঘর রাখে, তাহলে 0.176, 0.176। এখানে অপশান আছে, আর এতে আছে মিনিটে এত, আর অপশান সিতে আছে সেকেন্ডে। যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল সেকেন্ডে, ডি আর ডিটি কত আছে এত সেকেন্ডে, তাহলে এখানে উত্তরটা আসবে কত, এত সেকেন্ডে। তাহলে এখানে কি হবে, সেকেন্ডে 0.176 বর্গ সেমি, যেটা আছে অপশান সিতে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি একটা। তাহলে 3 দাগের কোশ্চেনটা হয়ে গেল। এরপর যাব 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা কী আছে, বলছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার 4, প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন 12 একক হলে প্রতি সেকেন্ডে এক্সের পরিবর্তন কত হবে, এটা নির্ণয় করতে হবে। তার মানে এখানে বলছে যে এক্স তার পরিবর্তন হারটা কার সাপেক্ষে, ওয়াইয়ের, না উল্টো বললাম, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এই এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারটা দেওয়া আছে কত, 4। আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে কত, প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন মানে হচ্ছে ডেল ওয়াই, প্রতি সেকেন্ডে ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে কত, ওয়াইয়ের পরিবর্তন 12। তাহলে ডেল ওয়াই যে 12 বের করতে হবে, এক্সের পরিবর্তন ডেল এক্সটা কত। আমরা ডেরিভেটিভ পড়ানোর জন্য থিওরি পার্টে প্রথম দিনই আমরা পড়েছিলাম যে কি, লিমিট ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই কি হয়ে যায়, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যায়। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্সের মানটা কত, 4 আছে, আর এখানে ডেল ওয়াইটা দেওয়া আছে 12। তাহলে 4 আসতে গেলে কী করতে হবে, ডেল এক্সের মানটা 4 3 হতে বাধ্য। তাহলে এখানে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 4 12, তবেই কী হবে, এই ডিওয়াই ডিএক্সের মানটা এই 4-এর সাথে মিলবে। তাহলে বুঝতে পারছি এটা একদম সিম্পল, যে ডেল এক্সের মানটা কত হতে বাধ্য, ডেল এক্সের মানটা 3 হতে বাধ্য। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে, এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান বি এরটা 3। তাহলে অ্যান্সার হয়ে গেল 3, অপশান বি, তো সরি সি লিখে ফেলেছি, অপশান বি 3 একক। এটা হচ্ছে ডেল এক্স। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে ডেল এক্সের মানটা কত, 12, ভুল হলো 12/4, তাহলে 4 3 12, তারপরে যে 3, এইটা হয়ে গেল অ্যান্সার।
তাহলে এটা 4টা হয়ে গেল। এরপর 5 থেকে কোশ্চেনে কী আছে বলছে, যদি y = x⁴ - 12 হয়, x এর মান 2 থেকে পরিবর্তিত যদি 1.99 হয়, তবে y এর আসন্ন পরিবর্তনটা কত হবে বের করতে হবে। তাহলে এখানে 5 কোশ্চেনটা করি। এখানে y ফাংশনটা দিয়ে দিয়েছে কত, y = x⁴ - 12 এটা দেওয়া আছে। দিয়ে x এর মানটা কী হয়েছে, x এর মানটা প্রথমে 2 নিয়েছে, 2 থেকে আবার কমে গিয়ে 1.99 হয়েছে। তাহলে x এর মানটা যখন 2 হবে তখন y এর মানটা কত দেখব, x = 2 যদি হয় তাহলে তখন y এর মানটা কত হবে, y এর মানটা 2⁴ - 12, তাহলে কত হয়ে যাবে 16 - 12, তাহলে 12 আর 4 16, তখন y মান হচ্ছে 4। এবার x এর মানটা 2 থেকে কমে গিয়ে কত হয়েছে 1.99 হয়ে গেছে। তাহলে 1.99 হলে তখন y এর মানটা কত হবে, x এর জায়গায় 1.99 বসবে, তার মাথায় হলো 4 মাইনাস হচ্ছে 12। তাহলে 1.99 এর মাথায় 4, এটা ক্যালকুলেশনটা করতে হবে। 1.99টা 4 বার গুণ করতে হবে। তাহলে 1.99 গুণ করব, গুণটা করাটাই সময় সাপেক্ষ। তাহলে 9 9 81, হাত থাকলো 1, 9 9 81, 8 89, হাত থাকলো 8, 9 1 9, 9 8 17, একই আসবে 9 গুণ, তাহলে 1 9 7 1, এটা কত হবে 1 9 9, 1 9 9, 1 1 1, তাহলে 9 1 10, হাত থাকলো 1, 10 9 9 18, 18 1 19, 19 আর 7 26, হাত থাকলো 2 2, তাহলে 9 1 10 17, 17 2 19, হাত থাকলো 1, 2 1 3, তাহলে ক ঘরে দশমিক হবে 2 ঘর 2 ঘর 4 ঘর, তাহলে 3.9601। তাহলে x এর মান 1.99 বসালাম, তখন y এর মানটা হলো 1.99⁴ - 12। এই গুণফলের মানটা হবে 15.68239201। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি 2 দশমিক স্থান পর্যন্ত নেবো। তাহলে এটা কত হয়ে যাবে 15.68 - 12। তাহলে 15.68 - 12 যদি আমরা করি, এর মানটা কত হবে, এর মানটা তাহলে করিয়ে দিই। তাহলে 15.68, সেখান থেকে 12 বাদ দিলে কত হবে 6 8, তার থেকেই যাবে দশমিক পরে 3.68। তাহলে x এর মান যখন 2 বসালাম তখন y এর মান পেলাম 4, আবার x এর মান যখন 1.99 বসালাম তখন y এর মান পেলাম কত 3.68। তাহলে y এর পরিবর্তন ডেল ওয়াইটা কত হলো, y এর পরিবর্তন পরবর্তী মান হচ্ছে এইটা আর আগের মান হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এটা বাদ দেবো, তাহলে 3.68 - 4, 4কে 4.0 করে নেবো, তাহলে কত হয়ে যাবে, এটা মাইনাস আসবে। তাহলে 4 থেকে বাদ দেবো কত 3.68, 8 আর 2 10, আর তাহলে 1, 7 আর 3 10, এটা হয়ে যাবে কত 0, তাহলে -0.32, এটাই হবে অ্যান্সার। তাহলে -0.32 আছে কোথাও, অপশান সিতে আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কোনটা, অপশান সি এরটা। আশা করি বোঝা গেছে। এরপর যাব আমি কোনটা, এরপর যাবো 6 নম্বর কোশ্চেনে, যেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা স্টার মার্ক দিয়ে দাও তোমরা। বলছে একটা কণা y² = 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, অধিবৃত্তের উপস্থিত যে বিন্দুতে কণার ভুজ ও কোটির বৃদ্ধির মান সমান হবে সেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। তার মানে একটা অধিবৃত্ত দেওয়া আছে, অধিবৃত্তের উপর একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। যেখানে কী বলেছে, সেই বিন্দু স্থানাঙ্কটাই চেয়েছে যেখানে কি যে ভুজ, কণার ভুজ ও কোটি দুটোই বৃদ্ধির হারটা কি সমান, অর্থাৎ ওয়াইটা এবং এক্সটা দুটোরই বৃদ্ধির হার কি সমান। তার মানে এখানে অঙ্কটা আমি লিখবো প্রথমে। এটা হলো 6 নম্বর কোশ্চেন। মানে y² দেওয়া আছে 8x, এটা একটা অধিবৃত্ত, y² = 8x। তার মানে অধিবৃত্তের সমীকরণটা ওটা হলে তার ছবি হয় এইটা, y² = 8x। বলছে এই অধিবৃত্তের উপরে তো বিন্দু তো অসংখ্য আছে, এখানে 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 এরকম প্রচুর বিন্দু আছে এই অধিবৃত্তের উপরে। এই বিন্দুর মধ্যে এমন একটা বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে যে বিন্দুতে কী হবে, এক্সের বৃদ্ধি এবং ওয়াইয়ের বৃদ্ধি দুটোই কি সমান হবে। তাহলে প্রথমত আমি এখানে কী করবো, যে সমীকরণটা দেওয়া আছে y² = 8x, একে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে এটা হোক ডেরিভেটিভ করলে 2y dy dt, আর এটা হচ্ছে কত 8 × dx dt। এইটা আমি 1 নম্বর করে রেখে দিলাম। এবার শর্তে কী বলেছে, ভুজ আর কোটি, ভুজ হয়েছে x আর কোটি হচ্ছে y, তাহলে dx dt আর dy dt দুটোই সমান। তাহলে শর্তে dx dt সমান হচ্ছে dy/dt। তাহলে dx dt যে কোনো একটা মান আমি এখানে dx dtকে ফিক্স রাখলাম, dy/dtর মানটা এখানে ডান দিকে বসাবো। dy/dt মানটা 1 নম্বর থেকে কত পাবো, এই 2yটা ওইদিকে চলে যাবে, তাহলে হচ্ছে 8/2y হয়ে গেল, আর এটা হলো dx dt। তাহলে dx dt y পক্ষে আউট হয়ে গেল।
তাহলে 2 4 8 কেটে গেলে এখানে যদি আমরা নাকুনি গুণ করি তাহলে y = হয়ে যাবে 4, তাহলে y স্থানাঙ্কনটা পেয়ে গেলাম। এবার এই y এর মানটা আবার পুনরায় এই প্রথমে y² = 8x এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে x এর মানটা পেয়ে যাবো। তাহলে y এর মানটা যদি বসিয়ে দিই তাহলে 4² 8 × x, তাহলে কত হবে 8x = 4² 16, তাহলে x = হবে 8 2 16, x এর মান হলো 2, তাহলে x পেয়ে গেলাম y পেয়ে গেলাম, তাহলে বিন্দুটা কত হবে, তাহলে বিন্দুটা হবে 2,4, যেটা কোথায় আছে 2,4, যেটা অপশান সিতে আছে। তাহলে এর অ্যান্সার হলো কোনটা, অপশান সিটা। এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর যাবো 7 নম্বর কোয়েশ্চেনে। 7 নম্বরে কী আছে, কোনো সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি হারে বৃদ্ধি পায় এবং তার ক্ষেত্রফল সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে এটা বের করতে হবে। তাহলে এখানে এই দিকটা মুছে দিই। তাহলে আমি প্রথমে কী ধরবো, এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা আমি x ধরবো। ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। আর কী কী ডেটা এখানে দেওয়া আছে, যে বাহুর বৃদ্ধির হার হচ্ছে সেকেন্ডে √3, তাহলে শর্তে dx dt এর মানটা কত, √3 এত সেমি পার সেকেন্ড। এবার ক্ষেত্রফলটা, বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সেটাকে আমরা a দিয়ে লিখলাম এরিয়া। তো ক্ষেত্রফল হবে কত, ক্ষেত্রফল হচ্ছে বাহু যদি এইটা হয় তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এবারে একে যদি আমরা dA/dt করি, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে √3/4 এটা বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 2x, যেহেতু x আছে তাহলে এটা হয়ে যাবে কত, এটা হবে dx dt, একটা গুণ করতে হবে তবে ব্যালেন্সটা হবে। তাহলে dA dt পেয়ে গেলাম, dx dt পেয়ে গেছি। এবার শর্তে কী দেওয়া আছে, বলে দেওয়া আছে যে ক্ষেত্রফল বৃদ্ধিটা কত 12 বর্গ সেমি, তখন এর জায়গায় 12 বসবে, তখন x এর মানটা কত বের করতে হবে। তাই তো বলেছি যে ক্ষেত্রফল বৃদ্ধি যদি সেকেন্ডে 12 বর্গ সেমি হয় তখন তার বাহুটা কত বের করতে হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, dA dt হচ্ছে 12, তাহলে এর জায়গায় আমি 12 বসিয়ে দিলাম, √3/4 ইন্টু 2 ইন্টু x সমান dx dt এর মানটা পাবো কত, √3, তাহলে 12 থাকলো, √3 গুণ করলে শুধু 3/4 ইন্টু 2 ইন্টু হচ্ছে x, তাহলে 2 2 এ 4, তাহলে কী পাবো এখানে 3 1 3 3 4 12, তাহলে কত হলো 2 4 8 8 ইকুয়াল টু হলো x, দ্যাট ইজ x ইকুয়াল টু হয়ে গেলো 8 সেমি। এগুলো সেমি ছিল না, এগুলো সব বর্গ সেমি, তাহলে এগুলোকে আর একক ধরলে হবে না, এত সেমি ধরতে হবে, তাহলে একটা বর্গ সেমি ধরতে হবে এগুলো, ঠিক আছে এটা। তাহলে x এর মানটা কত হলো 8 সেমি, তাহলে অ্যান্সার কোথায় আছে, অপশান বিতে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেলো অপশান বি এরটা, ক্লিয়ার। এরপর যাব 8 নম্বর কোশ্চেনটা। বলছি 1 গ্রাম জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি বৃদ্ধি করতে হলে কী একক তাপ লাগে, যেখানে কিউর পরিমাণটা আবার দেওয়া আছে, কিউ ইকুয়ালস টু কি, t + 10⁻⁵ ইন্টু 2t² প্লাস 10⁻⁷ ইন্টু 3t কিউ, এখানে কিউটা দেওয়া আছে। এবার বলতে আছে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপবৃদ্ধির হারকে আপেক্ষিক তাপই বলা হয়, এটা ফিজিক্স আমরা পড়েছিলাম। তাহলে যদি টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে জলের আপেক্ষিক তাপটা কত হবে বের করতে হবে। তার মানে এই যে কিউ যেটা দেওয়া আছে ক্যাপিটাল কিউ এর টি রেসপেক্টে ডেরিভেটিভ করে ওই টি এর জায়গায় 50 ডিগ্রি সেলসিয়াসটা বসিয়ে দিলে এখানে আমরা আপেক্ষিক তাপটা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা কিউটাকে লিখব, কিউটা দেওয়া আছে কিউ সমান কত, টি প্লাস 10⁻⁵ ইন্টু কত 2t² বেস প্লাস 10⁻⁷ কত আছে -7, 10⁻⁷ ইন্টু 3t কিউব, এটা যে টি এর ফাংশন। এবার কী করবো, কিউটাকে টি রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে dq/dt, টি এর ডেরিভেটিভ এটা 1, 10⁻⁵ কনস্ট্যান্ট বাড়ি থাকবে, এটা হয়ে যাবে 40 প্লাস 10⁻⁷ বাড়ি থাকবে 3 3 9 t², এটা হয়ে গেল। এবার dq/dt করতে হবে কোন পয়েন্টে, অ্যাট 50, t ইকুয়ালস টু 50, তাহলে dq/dt অ্যাট t ইকুয়ালস টু কত করবো 50 ডিগ্রিটা বসিয়ে দেবো, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 10⁻⁵ 4 ইন্টু কত 50 প্লাস 10⁻⁷ ইন্টু 9t², আর টি এর জায়গায় মানটা বসিয়ে দিই, এটা হয়ে যাবে 50 ইন্টু 50
বেশ, তাহলে প্লাস, তাহলে 4 × 5 = 20, এটা হচ্ছে 200 বাই কত 10⁵ বেশ, প্লাস 1/10⁷ ইন্টু কত হয়ে যাবে 9 ইন্টু 5 × 5 = 25, দুটো শূন্য বাই কত 10⁷। তাহলে উপরে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে এখানে কী হবে 10⁻² 2 কমে যাবে। তাহলে 1 প্লাস 200টাকে আমি 2 করে দিই, 2 ইন্টু 100 কেটে দিয়েছি, এটা 10⁵টা 10⁻³ হয়ে যাবে, প্লাস 1 বাই, এখানে কত আছে দুটো শূন্য, তাহলে 9 আর 25টাকে আমি রাখবো উপরে, 9 ইন্টু 25, আর 100টাকে কেটে দিলে কত হবে, এটা দুবার লিখে ফেলেছি, এখানে লিখলে আর এখানে লেখা যাবে না, সরি, এটা বেচারা 7 ছিল, এখানে দুটো কমে দিলে 5 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী হলো 2/10³ প্লাস 25 ইন্টু 9 গুণটা করবো কত 5 9 45, 7 থাকলো 4, 9 2 18 4 22, 225/10⁵। এখানে 10⁵টা লস হবে, তাহলে এখানে 10⁵টা একের সঙ্গে গুণ হলে 10⁵ হয়ে যাবে। এবার 10⁻³ আছে, কাটলে কত হবে 10⁻², মানে হচ্ছে 10 10 100, তাহলে 2-এর সাথে গুণ হলে হয়ে গেল 200, এটা হয়ে যাবে 225। আর 10⁵ মানে একের পিঠে 5টা শূন্য, 4টে 5টা, প্লাস 200 প্লাস 225 বাই একের পিঠে 5টা শূন্য হয়ে গেল। এবার যদি আমরা যোগটা করি, এটা হয়ে যাবে 400, 2 2 425, তাহলে 425 3 ঘর, আবার দুটো শূন্য, তারপরে 1 বাই কত একের পিঠে 5টা শূন্য, তাহলে 5 ধরে 0.1 2 3 4 5, তার মানে কত হলো 10 দশমিক, না ভুল হলো, এটা হলো 5 ঘর 2 2 4 1.004225, দেখে কোথায় আছে 1.004225, অপশান সিতে আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেলো কোনটা, অপশান সি এরটা। তাহলে এটা 8 দাগের কোশ্চেনটা হয়ে গেল। এরপর আমরা যাব 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বর কোশ্চেনটা একটা পরিমিতি থেকে দিয়েছে। কি দিয়েছে বলছে, একটা উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা 24 ইঞ্চি, ভূমির ব্যাস 12 ইঞ্চি, জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি হারে জল ঢালা হলো। যখন জলাধারে জলের উচ্চতা 10 ইঞ্চি, তখন জলতলের উচ্চতা কত হারে বৃদ্ধি হবে সেটা বের করতে হবে। তাহলে এটা মুছে দিই। তাহলে এখানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা জলাধার আছে, যেটা আবার উল্টানো আছে। আমি ধরলাম এটা হচ্ছে জলাধার। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ উচ্চতাগুলো ধরো দাঁড়িয়ে আছে। বেশ, এবারে উচ্চতা কত দেওয়া আছে, ও উচ্চতা দেওয়া আছে 24, তাহলে এই টোটাল উচ্চতা হলো 24, ব্যাস দেওয়া আছে 12, তাহলে এটা হয়ে যাবে 6 ইঞ্চি, ব্যাসার্ধ গেল 6। বলছে জলাধার প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হলো। যখন জলাধারের উচ্চতা 10 ইঞ্চি, তখন জলতলের উচ্চতা কত হারে বৃদ্ধি হবে সেটা বের করতে হবে। আমি ধরলাম কোনো একটা সময় টি সময়ে তার উচ্চতা আছে এইটা, জলটা উচ্চতা এতটা জল আছে, ধরলাম টি সময় তার ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা ধরলাম এইচ। তা সেটা এবার লিখবো আমরা, কয় দাগের কোশ্চেন, এটা 9 দাগের কোশ্চেন। তা লিখবো, ধরি টি সময়ে ওই শঙ্কুর আকৃতির জলাধার, ওই শঙ্কুর ব্যাসার্ধই ধরি, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ। বেশ, এবার জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি হারে জল ঢালালো। তাহলে এই যে ফিগারটা হলো, এর আয়তনটা কত হবে বের করব। তাহলে তার শঙ্কুটার আয়তন কত হবে ওই মুহূর্তে টি সময়ে আয়তনটা হয়ে যাবে কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন ইঞ্চি। এগুলো সব ইঞ্চিতে দেওয়া আছে, তাহলে আরগুলোকে আমরা ইঞ্চি দিয়ে ধরবো, এটাও ইঞ্চিতে ধরলাম, তাহলে আয়তনটা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, এই শঙ্কু আকৃতির যে জলাধারটা আছে এটা ছিল টোটাল ফিগারটা, যার ব্যাসার্ধ ছিল 6, তার উচ্চতা ছিল এইচ। তাহলে তখন এক্ষেত্রে কী হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে শঙ্কুর। এইটা আমি নাম দেব, এটা দিলাম ও, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি।
এবার টি এর সময় আমরা ধরেছিলাম যে তার ব্যাসার্ধ হচ্ছে আর, যেটা হচ্ছে ডিসি, আর উচ্চতা হচ্ছে এইচ, যেটা হচ্ছে ডিবি। তাহলে এখানে আমরা পেয়েছি এখানে একটা সমকোণী ত্রিভুজ, আবার টোটালটাকে নিয়ে একটা সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজ কী হবে? পরস্পর সদিশ হবে। সদিশ হলে কী হয়? তার অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হবে। তাহলে এখানে কি আছে? এবার আমরা লিখব যে ত্রিভুজ এ ও বি, মানে টোটালটা এ ও বি টোটালটা, আর সিডিবি এই একটা, ও ত্রিভুজ সিডিবি, এটা হচ্ছে পরস্পর সদিশ। পরস্পর হচ্ছে সদিশ। তাহলে সদিশ হলে কী হবে? তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। কেন ওটা করতে হচ্ছে? কারণ এখানের মধ্যে আর আর এইচ দুটো ভেরিয়েবল আছে। তাহলে এটাকে একটা ভেরিয়েবল এইচে কনভার্ট করতে হবে। কেন কি? কারণ এখানে উচ্চতা পরিবর্তন হারটাই বের করতে হয়েছে, আর পরিবর্তন হার বের করতে বলেনি। তাহলে আর আর এইচ দুটো ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হলে আর আর এইচের মধ্যে একটা রিলেশন নিয়ে আসতেই হবে। তাহলে রিলেশনটা আসবে কোথা থেকে? এই সদিশ থেকে রিলেশনটা আসবে। তাহলে এখানে কি করব? তাহলে বড় ত্রিভুজের কত আছে? ছোটো ত্রিভুজটাকে ধরি। ছোটো ত্রিভুজের ভূমি কত? সিডি, আর ছোটো ত্রিভুজের লম্ব কত? ডিবি। তাহলে বড় ত্রিভুজের ভূমি কত? ও এ, আর বড় ত্রিভুজের লম্বটা কত? ও বি। মানগুলো বসিয়ে দিই। তাহলে সিডি হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, ও এ কত? 6, এটা কত? 24, 6 একে 6, 6 4 24, 6 একে 6, 6 4 24। তাহলে আর বাই এইচ, এটা কত হলো? 1/4। তাহলে এখান থেকে আমরা কী পাবো? তাহলে এখান থেকে আমরা পেতে পারি আর ইকোয়াস্ট হচ্ছে h/4। বেশ, আর এর মানটা এইখান থেকে মানটা আমি এখানে পুট করে দেবো। তাহলে এবার কী করবো? আয়তন। তাহলে আয়তন ভিটা কী হয়ে যাবে? 1/3 পাই আর স্কোয়ার, আরের জায়গায় বসাবো কত? h/4 তার স্কোয়ার ইন্টু কত? এইচ। তাহলে কত পেলাম? 1/3 পাই এইচ স্কোয়ার বাই 4 স্কোয়ার হচ্ছে 16 ইন্টু এইচ। তাহলে কত পেলাম? 1/3 16 48, 1/48 পাই ইন্টু এইচের কিউ। তাহলে এইটা হয়ে গেল আয়তন ভি। এবার আয়তন বৃদ্ধির হার ডিভি ডিটি কত হবে? তাহলে পাই/48 কনস্ট্যান্ট থাকলো, এটা হয়ে যাবে 3h স্কোয়ার, তার সাথে গুণ হবে dh/dt। এই dh/dtটা কী করতে হবে? বের করতে হবে, কারণ এটা হচ্ছে উচ্চতা পরিবর্তনের হার। তাহলে এখানে কাটলে 3 16 48, তার মানে হয়ে গেলো পাই/16 ইন্টু এইচ স্কোয়ার ইন্টু dh/dt। এই dh/dt কী করে পেলাম? আমরা ব্যালেন্স করে কিন্তু পেলাম। এখানে এইচ এর ফাংশন ছিল, কিন্তু করছিলাম টি এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এখানে ডিএইচ করে নিচ্ছি, মাথায় ডিএইচ দিয়েছি, এখানে ডিটি করেছি, দিয়ে একবার আমি এখানে করে দিলাম। তাহলে পাই/16 এইচ স্কোয়ার dh/dt। এবার ডিভিডিটির মানটা এখানে বলিয়ে দিয়েছি। কী হারে জল পড়ছে? জলটা পড়ছে 100 ঘন/সেকেন্ড, এবং তখন উচ্চতা মানটা কত? 10। তাহলে এবার কী করবো? এখন আমি এইচ এর মানটা 10 এবং ডিভিডিটি এর মানটা কত বসাবো? 100 ঘনফুট, 100 ঘন ইঞ্চি পার সেকেন্ড পার মিনিট। এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে 100, এখানে হবে পাই/16 ইন্টু এইচ স্কোয়ার, 10 10 100, 10 ইন্টু 10 ইন্টু dh/dt। এই dh/dt এটাই নির্ণয় করতে হবে উচ্চতা পরিবর্তনের হারটা। তাহলে এখানে 100 100 কেটে দিলাম, তাহলে কত হলো? তাহলে dh/dt এর মানটা যদি এদিকে আসে, তাহলে 16/পাই হয়ে যাচ্ছে। তো তাহলে 16/পাই, কিন্তু এখানে তো আছে 16/পাই আছে, তো অপশান ডিতে, অপশান ডিতে 16/পাই এখানে আছে। তাহলে 9-এর ক্ষেত্রে অ্যান্সার হলো কোনটা? অপশান ডি এরটা, 16/পাই এত ইঞ্চি পার মিনিট, এত ইঞ্চি পার মিনিট, এটাই হলো অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে। এরপরে পাতায় 10 নম্বর একটা কোশ্চেন আছে। 10 নম্বর কোশ্চেনটা দেখি কী আছে। বলছে ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে একটা বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে ওপর দিকে ওঠে। যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট, তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষকের থেকে দূরে সরে যায়। তখন এটাকেও একটা ছবি আঁকতে হবে, নইলে অঙ্কটা হবে না। তাহলে 10-এর থেকে কোশ্চেনটা আমি ধরলাম ভূমিতলে এইখানে একজন ব্যক্তি ফিক্স দাঁড়িয়ে আছে, এইখানে একজন ব্যক্তি ফিক্স দাঁড়িয়ে আছে, বসে আছে, বা একজন ব্যক্তি এখানে আছে পর্যবেক্ষক, যে পর্যবেক্ষণ করছে। এখান থেকে 50 ফুট দূরে এইখানে একটা ঘুড়ি উপর দিকে উঠছে। কি বলেছে? না বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে উপর দিকে ওঠে। আমি এটাকে ধরলাম এইচ, উচ্চতাটাকে ধরলাম এইচ। তাহলে এই যে বেগটা যে উপর দিকে উঠছে, এর বেগটা কত? এর বেগটা দেওয়া আছে 6 ফুট বেগে সেকেন্ডে। তার মানে dh/dt এটা সমান দেওয়া আছে কত? 6 ফুট পার সেকেন্ড। এটা আমরা দেখি বুঝতে পারছি। দেখি বলছে
যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যাবে। তাহলে পর্যবেক্ষক আছে এইখানে, যখন বেলুনটা এইটা ছিল তখন তার দৃষ্টির এইরকম ছিল, বেলুন যখন যত উপরে উঠবে এটাও কি উপর দিকে উঠতে থাকবে। আমি এটাকে ধরলাম এস। তাহলে এটা সমকোণী ত্রিভুজ ফর্ম করবে। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে এটার এখান থেকে আমরা বলতে পারি যে এস স্কোয়ার সমান কত হবে, এইচ স্কোয়ার প্লাস হচ্ছে 50 তার স্কোয়ার। এটা নাম দিলাম এ, যেখানে কি আছে ব্যক্তিটার অবস্থান, এখান থেকে বেলুনটা উপর দিকে উঠছে, এই দিকে উঠছে। তাহলে এখান থেকে বের করতে হবে কোনটা, যে যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট তখন সেটি ড্যাশ বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে ধরি বেলুনের উচ্চতা ধরলাম এইচটা, আর কি দেওয়া আছে dh/dt, এটা দেওয়া আছে 6 ফুট পার সেকেন্ড, এটা একটা দেওয়া আছে। আর এবি যে দূরত্বটা সেটা দেওয়া আছে কত, 50 ফিট বা 50 ফুট। বেশ, এই কটা জিনিস দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে, বলছে যখন এইচ এর মান 120, অর্থাৎ এটা উপর দিকে উঠতে যখন এমন এক জায়গায় আসবে যেখানে হাইটটা হয়ে যাবে 120 ফুট। তো যখন কোনো এক জায়গায় যখন এইচ এর মানটা 120 হবে তখন 50টার জন্য 120টার জন্য তখন এসের মানটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তা সেখান থেকে আমরা বের করব, যেখানে এস স্কোয়ার সমান হচ্ছে কত, এইচ স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, এটা রিলেশন আমরা পেলাম। এবার লিখব যে যখন এইচ এর মানটা 120 ফুট, 120 দেওয়া আছে 120 ফুট, আবার এটা নিচেটা তো 50 ফিক্সড, এ বিটা হচ্ছে 50 ফুট, তখন এসের মানটা কত হবে দেখি। তখন এস স্কোয়ার সমান হয়ে যাবে এইচ এর মানটা 120 তার স্কোয়ার, 50 তার স্কোয়ার, 12 12 144, দুটো শূন্য প্লাস 2500, তাহলে দুটো শূন্য হয়ে গেল। বেশ, 5 আর 4 9, 2 4 6, 169। তাহলে যেটা এস স্কোয়ার সমান যদি এইটা হয় তাহলে এস ইকোয়াস টু রুট হয়ে যাবে 1 6 9 0 0, 13 তার 169 হয়, দুটো শূন্যের জন্য একটা শূন্য, তার মানে 130 ফুট এসের মানটা পেয়ে গেলাম। কখন, যখন এটা হচ্ছে 120 এটা 50, তখন এটা হবে 130। এবার আমাকে বের করতে হবে কি, যখন এইচটা 120 তখন সেটি কী হারে পর্যবেক্ষক থেকে দূরে সরে যাবে তখন বের করতে হবে। অর্থাৎ এই যে আমরা এস পেয়েছি dS/dt, এসের পরিবর্তন হারটা এখানে বের করতে হবে, যেটা আসবে কোথা থেকে, এই সমীকরণ থেকে, এটাকে আমরা 1 নম্বর এই সমীকরণ থেকে পাবো। তাহলে এই 1 নম্বর সমীকরণটা যদি আমরা উভয় পক্ষে টি রেসপেক্টে ডেরিভেটিভ করে থাকি পাবো এস স্কোয়ার ডেরিভেটিভ 2s ইন্টু dS/dt, এইচ স্কোয়ারে 2h ইন্টু dH/dt প্লাস 50 স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 0, কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, 2 উভয় পক্ষে কেটে দিলাম। তাহলে এস ইন্টু dS/dt সমান এইচ ইন্টু dH/dt। এবার এই dH/dt, সরি ভুল হলো, dH/dt দেওয়া আছে, এই dS/dtটা বের করতে হবে, যেখানে এইচ এর মানটা বলে দেওয়াই আছে 120, তাহলে এখানে সব বসিয়ে দিই, অথবা এসের মান কত পেলাম এখানে 130 ইন্টু dS/dt, অর্থাৎ এই এস পরিবর্তনের হারটা বের করতে হবে। আর এইচ এর মানটা কত, এইচ এর মানটা এখানে দেওয়াই আছে কত 120 ইন্টু dH/dt প্রথমেই বলেছিলাম যে 6 ফুট পার সেকেন্ড, এটা হচ্ছে 6, তাহলে এখান থেকে আমি একবারে dS/dt বের করে নিলাম, 120 ইন্টু 6 বাই কত 130, 0 0 কেটে গেল, তার মানে হচ্ছে কত 12 6 72, 6 2 12, তাহলে 1 6 1 6 1 7, 72 বাই 13, তাহলে 72 বাই 13 কোথায় আছে, 72 বাই 13 আছে অপশান সিতে। তাহলে এত ফুট পার সেকেন্ড, এটা কি এসের বৃদ্ধির হার, অর্থাৎ এসটা কি ঘড়িটা বা বেলুনটা ওই পর্যবেক্ষক থেকে কত হার উপর দিকে উঠে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে, 72 বাই 13, যেটা আছে অপশান সিতে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল অপশান সিটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং।